আনারি অ্যালবাম বা আপনার মিউজিক্যাল শুরু করার যে সময়টা, যাত্রা শুরুর সময়টা একটু যদি বলেন। যাত্রা শুরুর সময় সব সময় যেরকম একটা আনসার্টেনটি থাকে যে কি করব, কি করতে যাচ্ছি, কি ভাবছি, কিছু কি হবে। মানে মিউজিকে যে একটা ক্যারিয়ার পারসু করবেন, এই ইন্সপিরেশনটা আসলে কিভাবে আমরা পেয়েছেন? খালি জানতাম যে কিছু একটা করব, নতুন কিছু একটা করব। আচ্ছা। কারণ একটা মেয়ে, তখন আমি ছোট মানুষ, মানে তখন মেয়ে কোথায়। তো আমি যখন স্টুডিওতে প্রথম ডেমো করতে যাই তখনই কিন্তু কিসে আমার, করতেন তখন? তখন আমি ইউনিভার্সিটি সেকেন্ড ইয়ারে পড়তাম। আচ্ছা, ভেরি ইয়াং। হ্যাঁ, যথেষ্ট ইয়াং আর কি। তো তখন আমি যখন ডেমো করতে যাই তখন আমাকে অনেকেই পার্সু করে যে আরে একটা নতুন ভয়েস এসছে, তুমি কি আমার সাথে গান করবে, তুমি কি এই মিক্স অ্যালবামে করবে, বা তুমি কি, মানে এরকম অনেক অফার। তো আমি ভাবলাম, আমি কিছু ভাবিনি আসলে। আমি ভেবেছি কি যে আমাকে কোনটা টাচ করবে, মানে ওই সময় আমার কোনো বুদ্ধি নেই, ওই সময় আমার কোনো প্ল্যানিং নেই, ডেমো কাকে বলে বুঝি না, বা ক্যারিয়ার কাকে বলে বুঝি না, হোয়াট ইজ জনরা, হোয়াট ইজ হোয়াট, কিছু বুঝি না। সেই সময় আমার মনে হলো যে না, আই উইল ওয়েট। অথচ কোনো কোনো কি বলবো, কোনো ফর্মুলা নেই, স্ট্রাকচার নেই, লাইফে প্ল্যানিং নেই। তখন খালি পড়ি আর মায়ের বকাটা ভাবি যে আমি কিছু করলে আম্মা আমাকে কিন্তু দিবে না করতে কাজটা। কারণ পড়াশোনাটাও তো আবার ঠিক রাখতে ভীষণ ইম্পর্টেন্ট। তো তখন হঠাৎ টিপু ভাই এসে আমার কেয়া বন্ধু টিপু ভাইকে ডেমোটা দেখানোর পরে, ডেমো করেছিলাম ভোলারে দিয়ে একটা জিপসি কিংসের একটা গানের বাংলা করে আমি ওই দুটো ক্যাসেট প্লেয়ার দিয়ে আমার ডেমো বানিয়েছিলাম। একটা ক্যাসেটে বাজবে, একটা ক্যাসেটে রেকর্ড হবে। তো তারপরে তোমার সেই ডেমো টিপু ভাই শুনে আমার ডিপার্টমেন্টে এসে, তারপর থেকে উনি দীপন ভাই, ফুয়াদ ভাইয়ের সাথে আমার আনারি অ্যালবামের প্রজেক্ট শুরু করে, দ্য মার্ডারার্স। তো এইভাবেই আনপ্ল্যান, জাস্ট আমাদের ফোকাস ছিল, ভালোবাসা ছিল, নিষ্ঠা ছিল। তো এটা দিয়েই মনে হয় যে কিছু একটা হলো। তারপর তো একটা সোনালী সময় পার করেছেন সেই সময়, এবং আপনিও যেটা আপনি বলছিলেন যে আপনাকে পেয়ে বা আপনাকে দেখে অনেকেই তখন অফার করেছে, কারণ ফ্রেশ ভয়েস বা একদম নতুনত্ব ভিন্ন কিছু পাওয়া গেছে, এবং যেটা আসলেও মিউজিক সিনে অনেক কিছুই যোগ করেছে, সমৃদ্ধ করেছে, এটা আমরা বলতে পারি। সেই জায়গায় একটা বড় অবদান রেখেছেন। বাংলাদেশের পপ ইন্ডাস্ট্রির কথা যদি বলি, যে জিনিসটা সাধারণ মানুষের কাছে একটু নতুনই ছিল বটে, এবং ইন্টারন্যাশনালি তাল মেলানোর যে ব্যাপারটা, সেটাও কিন্তু আপনারা করে গেছেন। এবং ওভার দ্য ইয়ার্স ইন্টারন্যাশনালিও অনেক কিছু হয়েছে, এবং এখন গ্লোবাল মিউজিকের সময় সবকিছু গ্লোবালাইজেশনের যুগ। ইন্টারন্যাশনালি বিভিন্ন পরিবর্তনের সাথে সাথে সেগুলো নিজের মিউজিকে, নিজের কাজের মধ্যে রাখা, সেটার সাথে অ্যাডজাস্ট করা, এবং একই সাথে নিজের শেকড়ের প্রতি সৎ থাকা, এই ব্যাপারগুলো আপনি কিভাবে ব্যালেন্স করেছেন বা করেন? আসলেও আমি ফিউশন করেছি সবসময়। আমি বিদেশি, ধরো 30 বছরকে যদি আমি একটা নাটশেলে তোমাকে বলি, তাহলে আমি বলবো যে আমার যারা কম্পোজার তারা অনেক ব্রিলিয়ান্ট ছিল, এবং তারা আমাকে দেখেই, যেমন মানাম ভাই আমাকে দেখেই কিন্তু বললো যে তোমাকে দিয়ে আমি এই সাম্বা এইরকম এটা ল্যাটিন আমেরিকান কাজ করাবো। আমি বললাম, মানাম ভাই আপনি তো আমাকে চেনেনও না, আপনি কিভাবে ভাবলেন যে আমি ল্যাটিন আমেরিকান এই টাইপটা আর কি, আমি ক্যালিপসো এরকম একটা আপনি যে করবেন। তো আর দেখা হবে তখন, কিন্তু হয়ে গেল গানটা। তারপর ঢাকা গানটা হয়ে গেল। এগুলো সবই ওই 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 স্টাইলটাকে রেখে। এবং মানাম ভাইকে গান গেয়ে খুশি করা, এটা তখন যে কোনো শিল্পীর জন্য অনেক চ্যালেঞ্জ ছিল, এবং আমি ভীষণ ভয়ে কাজটা করেছিলাম। তো যাই হোক, তারপরে আরও ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সের পরে যখন আকসের সাথে করলাম এভরি ব্রেথ ইউ টেকের একটা রিপ্রাইজ ভার্সন, ওইটা একদমই তখন আবার ওই টাইমের জনার, ওই টাইমের ফিউশনের আদলটাতে, একটু তবলা, একটু বাংলা, একটু ইংলিশ। তো এই ব্যাপারগুলো এখনও আমার চলমান, ফিউশনের যে আইডিয়াসগুলো এখনও চলমান। তার মধ্যে খুনসুটিটা বেরিয়ে গেছে যে একটা সিম্পলার সং, সুইট সিম্পল সং।